হ্যালো স্টুডেন্টস, আজকে মেনলি তোমরা বুঝতে পারছো যে কী নিয়ে ডিসকাস হবে। হয়তো এটা সবাই জানো অনেকে যে কোন চ্যাপ্টার্সগুলোতে ওয়েটেজ কীরকম থাকে, কারোর কাছে হয়তো জানা নেই। কিন্তু যখন এক্সাম প্রায় দোরগোড়ায় বলতে এখনও কিছুটা টাইমও আছে, আবার প্রিপারেশানের জন্য একটা হাই পিকে কিন্তু পড়াশোনা নিয়ে যাওয়ার একটা খুব ক্রুশিয়াল সময় এটা বলতে পারো। তো সেই জন্য আমার মনে হলো যে পড়ছো তোমরা সবাই, কিন্তু স্ট্র্যাটেজিরও একটা ব্যাপার থাকছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকের জন্য। তো তাই আমরা যদি একবার কোন চ্যাপ্টারগুলোতে ম্যাক্সিমাম ওয়েটেজ থাকে সেটা ডিসকাস করে নিই বা সেটা জেনে পড়ি এই টাইমটাতে, তো তাহলে কোনটাতে বেশি ফোকাস করব বা কোনটাতে আমার বেশি প্র্যাকটিস করতে হবে বা কোনোটায় কনসেপচুয়াল বেশি পড়তে হবে, এই জিনিসগুলোকে একটু ক্লিয়ার থাকাটা খুব দরকার। যেখানে আমাদের আর 3-4 মাস পরে এক্সাম দেখতে পাচ্ছি, তো সেখানে অবশ্যই এটার জন্য একদম ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। তো চলো সেটা আমরা আজকে একটু ডিসকাস করে নিই। প্রথমে এখানে দেখো ক্লাস 11-এর যে ইউনিটগুলো আছে সেটা আমি দেখো এখানে পরপর তোমাদের দেখিয়েছি, এবং ক্লাস 11-এর ইউনিটের প্রথমেই তোমরা যদি একটু ওয়েটেজের পার্সেন্টেজগুলো দেখো, তাহলে দেখো আমি বলছি এখানে ফার্স্ট ওয়েটেজ দেখো আমরা পাচ্ছি 14%, সেটা হচ্ছে ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজমস। ঠিক আছে, ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজমসে দেখো পেয়ে যাচ্ছি 14% ওয়েটেজ কিন্তু টোটাল পার্সেন্টেজের মধ্যে পাচ্ছি। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি বড় বড় করে তারপরেই চোখ চলে যাচ্ছে 20%-এ, যেটা নাকি হিউম্যান ফিজিওলজি। তাহলে এই ডাইভার্সিটি লিভিং অর্গানিজমস আর হিউম্যান ফিজিওলজি ক্লাস 11-এর চ্যাপ্টার আমরা জানি। এই দুটো চ্যাপ্টার মিনস ইউনিট, এই ইউনিটগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 20% হচ্ছে হিউম্যান তোমার মানে যে অ্যানিমেলের যে পোর্শনটা বা হিউম্যান ফিজিওলজির যে পোর্শনটা আমরা বলছি, তো সেই হিউম্যান ফিজিওলজির পোর্শন থেকে আমরা 20% পাবো, আর 14% পাবো হচ্ছে ওই ডাইভার্সিটি চ্যাপ্টারটা থেকে। আমাদেরকে তো প্রত্যেকটা লাইন এনসিইআরটি থেকে লাইন বাই লাইন এই চ্যাপ্টারসগুলোকে পড়তে হবে, প্লাস কিছু রেফারেন্স এক্সট্রা কোশ্চেন্স করার সময় যে কনসেপ্টসগুলো পাবো, তো সেগুলোর জন্য রেফারেন্সও কিন্তু এই ইউনিটগুলোর জন্য দেখতে হবে। এরপর চলে আসো যে ক্লাস 12-এর মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখো সব থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ ক্যারি করছে 18%, যেটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। সব সময়ের জন্য আমি বলবো যে শুধুমাত্র যে নিটের এক্সাম তা সেটার জন্য নয়, জেনেটিক্স আর ইভলিউশন এমন চ্যাপ্টার, এবং সেখানে এমন যে চ্যাপ্টার্সগুলো মানে জেনেটিক্সের মধ্যে তোমরা ওখানে এই যে ইউনিটটা পাচ্ছ সেখানে দেখবে যে তোমার জেনেটিক্যাল যে ডিসঅর্ডার এগুলো নিয়েও স্টাডি করা হয়েছে, আবার মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সটাও তোমাদের 12তে এই ইউনিটটার মধ্যে পড়ানো হচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে তোমরা যদি কেউ নিট যারা করছো অ্যাপিয়ার, তো তারা তো বটেই, সেটা ছাড়াও বায়োলজি রিলেটেড যে কিছু নিয়ে আফটার এইচএস স্টাডি করতে চাইলে এটা এমন একটা ইউনিট, এই ইউনিটটা সব সময়ের জন্য লাগবে, এবং তাই এই ইউনিটটাতে যারা খুব স্ট্রং তারা দেখবে বায়োলজির জন্য যে কোনো স্ট্রিমে গিয়ে এই মেন বেসিক জিনিসগুলো কিন্তু খুব ভালো করে তাদের জানা দরকার এবং খুবই ইম্পর্টেন্ট, এবং অবশ্যই একইভাবে অ্যাজ ইউজুয়াল নিটের জন্য অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি দেখো 18% মতন ওয়েটেজ পেয়ে যাচ্ছি। তাহলে ব্যাপারটা কি দেখা গেল, দেখো আমি 3টে মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট এখনও পড়লাম। একটা হচ্ছে ক্লাস 11-এর দেখো লিভিং অর্গানিজমস মানে ক্লাসিফিকেশনের যে চ্যাপ্টারটা পাচ্ছ, ওখানে 4টে চ্যাপ্টার আছে ইউনিটটার মধ্যে, তাই না? আমরা জানি একটা হচ্ছে গিয়ে ওই হার্বেরিয়াম, মিউজিয়াম এই সবের উপর রিলেটেড একটা পাচ্ছ, ক্লাসিফিকেশনের একটা চ্যাপ্টার পাচ্ছ, নেমিংয়ের উপর একটা চ্যাপ্টার পাচ্ছ। এরকম হিসাবে বেস করে 4টে চ্যাপ্টার আমি এই সেন্সে বলছি সিবিএসসি সিলেবাস অনুযায়ী। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তোমরা বইগুলোতে জানো ওটা 3টে চ্যাপ্টার আছে, তো 3টে চ্যাপ্টার এই মার্চ করে থাকছে 3টে, তো ওটাই সিবিএসসির এনসিইআরটি যখন পড়বে ওটা 4টে চ্যাপ্টারে দেখবে ভাগ আছে। তো তাহলে এখানে এই প্রথম যে ইউনিটটা আমরা পেলাম মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট 11-এর জন্য ডাইভার্সিটি লিভিং অর্গানিজম, সেখানে আমাদেরকে 4টে চ্যাপ্টার খুব ভালো করে রেডি করতে হচ্ছে।
তাহলে সেখান থেকে আমরা 14% পেয়ে যাচ্ছি। হিউম্যান ফিজিওলজিতে 7খানা দেখো চ্যাপ্টার আছে। এবার এই 7টা চ্যাপ্টার আমাকে পাই টু পাই, লাইন বাই লাইন এনসিইআরটিকে বুঝে বুঝে পড়তে হবে। তোমাদের দেখবে অক্সিজেনের যে কার্ভগুলো আছে, মানে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, ঠিক আছে, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, তার সাথে সাথে বলতে পারি ধরো ওই হাইপার পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হার্টের বিভিন্ন ওই তোমার সিস্টোলিক ডায়াস্টোলিক কনসেন্ট্রেশন, কাউন্টার কারেন্ট মেকানিজম ইউরিনের জন্য, কি কি এনজাইমসগুলো কখন কাজ করছে, যেগুলো ধর এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয় তবুও এনজাইম সিক্রেট করছে, সেগুলোর এক্সাম্পল, কোন এনজাইমটা কোন পোর্শন থেকে সিক্রেশন হচ্ছে, ফাংশনস। তারপর হরমোনের যে চ্যাপ্টারটা ওর মধ্যে পাবে, সেখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর প্রত্যেকটার নাম, কোন গ্ল্যান্ডের কী ফাংশন, তাদের সব হরমোনের ডিসঅর্ডারে কী কী প্রবলেমগুলো হয়, প্রত্যেকটার ডিসঅর্ডারের ডিজিজগুলোর নাম কি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হিউম্যান ফিজিওলজির একটা সিঙ্গেল চ্যাপ্টার আমরা বাদ দেব না। যারা পড়ছো হিউম্যান ফিজিওলজির সিঙ্গেল চ্যাপ্টার কারো বাদ দিলে চলবে না, ইন ডিটেলসে লাইন বাই লাইন বুঝে পড়তে হবে। এবং অবশ্যই এটাও ঠিক কথা যে হিউম্যান ফিজিওলজির প্রচুর মনে রাখতে হবে, কেন কি কোন এনজাইম কি ব্রেক করছে, কোনটার উপর কাজ করছে, কোন পোর্শন থেকে সিক্রেট হচ্ছে, এই জিনিসগুলোকে খুব ভালো করে কিন্তু প্রচণ্ড ভালো করে মনে রাখতে হবে। এবার এই জিনিসগুলো যেগুলো বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো হাতে খাতা পেন নিয়ে বসো, কথাগুলো শুনতে শুনতে নিজেরা নোটস বানিয়ে নাও। মানে নোটস মানে আমি বলতে চাইছি যে কী কী চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কী বেশি এবং কোন কোন পোর্শনগুলোকে তোমাকে অবশ্যই পুরোপুরিভাবে স্ট্রং করে নিতে হবে, সেটার মধ্যে তোমরা দেখে নাও। তো তাহলে এই যে হিউম্যান ফিজিওলজির পোর্শনটা বললাম, যে ওটাকে কিন্তু আমি আলাদা করে ইম্পর্টেন্ট পার্ট বলবো না, প্রত্যেকটা টপিক হিউম্যান ফিজিওলজির ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও যদি কেউ প্রিভিয়াস ইয়ার্সগুলোকে থরলি পরপর স্টাডি করে দেখো, নিজেরাও তারা জানো। আর আমিও প্রিভিয়াস ইয়ার্সের প্যাটার্ন এবং কোশ্চেন্সগুলোকে আর কি স্টাডি করি, এটা বলছি। তো অবশ্যই হিউম্যান ফিজিওলজির একটা সিঙ্গেল পোর্শনও তোমরা কেউ বাদ দেবে না। ক্লিয়ার হলো? আর যেটা নাকি ডাইভার্সিটির যেটা বললাম লিভিং অর্গানিজমসের, এখান থেকে দেখবে হার্বেরিয়াম, মিউজিয়াম, ইনসিটু এক্সিটু কনজারভেশন, তারপরে ক্লাসিফিকেশান থেকে ফানজাই তো এনটি এর প্রচণ্ড পছন্দের একটা জোন, খুব খুব কোশ্চেন্স আসছে ফানজাই থেকে। তারপর মনেরা প্রোটিস্টাটা একটু দেখবে, ফানজাই দেখবে, তারপর দেখবে নিউক্লিওপ্লাজম, ভাইরাস, ভিরিয়ন, ভাইরয়েডস, এই যে কনসেপ্টসগুলো কিন্তু খুব বারবার ঘুরে ফিরে এই পোর্শনসগুলো থেকে নিটে কোশ্চেন্স করা হচ্ছে। তো এই জিনিসগুলোকেও তোমরা একটু দেখবে। এবং ভাইরাস সম্পর্কে বলবার সময় বলি যে এখন আমরা দেখো জানি নতুন এই কোভিড নিয়ে খুবই বিভিন্ন রকমের স্টাডি হচ্ছে, বিভিন্ন এক্সামেও কিন্তু কোভিড রিলেটেড কিছু কোশ্চেন্স কম্পিটিটিভ এক্সামে আসা শুরু হয়েছে। আমরা লাস্ট ইয়ার দেখিনি কোভিডের কোশ্চেন্স আসতে নিটের জন্য, মানে কিন্তু বলা যাচ্ছে না কি যে এবছরও আসবে না। এবার ব্যাপারটা হলো তোমাদেরকে কোনো রিসার্চ লেভেলের কিছু কোশ্চেন্স তোমাদের কোভিডের জন্য জানতে চাইবে না, কিন্তু একদম মানে বেসিক কিছু কোশ্চেন্স যদি আসে তো সেটার জন্য মনে হয় তারও একটা ছোটোখাটো মানে মিনিমাম কিছু আইডিয়া, মানে ওই কত কেস হয়েছে কি হয়েছে সেই সব জিনিস তোমাদের নয়, মানে বায়োলজিক্যালি কি ভাইরাসটা কি করে ইনফেক্ট করছে, কিভাবে এফেক্ট হচ্ছে আর কি, এই টাইপের কিছু কোশ্চেন্স হয়তো বলা যায় না। গত বছর এক্সপেক্ট করা হচ্ছিল যে যদি দেয়, কেন কি বেশ কিছু কম্পিটিটিভ এক্সামে কিন্তু ওখান থেকে কোশ্চেন্স এসেছে, বিভিন্ন রকমের মানে বায়োলজি রিলেটেড কিছু কোশ্চেন্স এসেছে। এবং তার সাথে সাথে যেগুলো জেনারেল নলেজ হিসাবে আসে সেগুলো তোমাদের জন্য আমি বলছি না, কিন্তু বায়োলজিক্যাল যে টার্মসের উপর বেস করে, বায়োলজিদের মানে উপর বেস করে, বায়োলজি সাবজেক্টের উপর বেস করে এই টপিকের উপর যে কোশ্চেন্স আসতে পারে সেরকম এক্সামসেও কিন্তু, ইভেন আমিও অ্যাপিয়ার হয়েছি এরকম এক্সামেও কিন্তু ওখান থেকে কোশ্চেন্স এসেছে। তো তাই জন্য তোমরা একবার আমাকে কমেন্টে জানাবে কি যে তোমরা এই টপিকের উপর কিছু জানতে চাইছো কি না, যে যদি তোমাদেরও এরকম কোনো কোশ্চেন্সের সম্মুখীন হতে হয় এবারের নিটে, তোমরা যাতে সেটা করতে পারো তার জন্য একটা বেসিক কিছু আইডিয়া তোমরা জানতে চাও কি না। তো সেটা তাহলে সেরকমের উপর আমি তোমাদের অবশ্যই এক্সামে কিছুদিন আগের মধ্যে ভিডিও আপলোড করবার চেষ্টা করব, করে দেবো আর কি, ঠিক আছে? তো সেটা তোমরা আমাদের কমেন্টে জানাবে। তো যেটা আমি বলছিলাম এরপরে
এগুলো তাহলে ক্লিয়ার হলো। ক্লাসিফিকেশানটাকে একটুখানি তোমরা নিজেদের মতন করে শুধু বই পড়ে ক্লাসিফিকেশান আমরা মনে রাখতে পারবো না, একটু চার্ট বানিয়ে নিজেরা লিখে নাও, যাতে ওটাকে অ্যাট এ গ্ল্যান্স পিকচারটা দেখলেই তোমাদের মেন কনসেপ্টগুলো মনে পড়ে যায়। এভাবে একটুখানি পড়তে থাকো, তার সঙ্গে থরলি এনসিইআরটি লাইন বাই লাইন আমাদের পড়তে কিন্তু হবেই। তো এই ব্যাপারটা কমপ্লিট হলো। তারপরে আমরা চলে আসবো যদি 12th এই পোর্শনটাকে দেখি, ওই জেনেটিক্স আর ইভলিউশনের পোর্শনটা। জেনেটিক্স আর ইভলিউশনের থেকে আমি কি বলবো, ওখান থেকে কিন্তু সাজেশনের কোনো জায়গাই নেই। জেনেটিক্স এবং ইভলিউশন থেকে তোমাদেরকে কিন্তু প্রচুর পড়তে হবে, তার সাথে সাথে শুধু পড়ে মুখস্থর ব্যাপারটা নয়, কনসেপ্ট বিল্ড করে পড়তে হবে। ক্লিয়ার? তো সেখানে মানে কনসেপ্ট বিল্ডিং কোশ্চেন্স কিন্তু আসবে। তোমাকে কখনোই মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের রেশিও চাইবে না। তোমরা যদি ভাবো যে ক্লাস 12th যে কোশ্চেন্সগুলো বোর্ডে আসছে জেনেটিক্স ইভলিউশন থেকে, সেগুলোর অ্যান্সার করতে পারছি মানেই গ্রেট, আমরা জেনেটিক্স আর ইভলিউশনের সব কোশ্চেন্স পাচ্ছি, আমাদের কনসেপ্ট হয়ে গেছে, সেটা একেবারেই নয়। বোর্ড এক্সামে যে লেভেলের জেনেটিক্স ইভলিউশনের কোশ্চেন্স আসে সেটাতে কিন্তু আমাদের মগজ কাজ করবে এরকম প্রচুর আসে না, ওই পড়ে গেলেই লিখতে পারবো এইরকম কোশ্চেন্স নিটে জেনেটিক্স ইভলিউশন থেকে আসবে না। পরিষ্কার কথা, তোমাদেরকে ওখানে তুমি কি বুঝেছো সেটার অ্যাপ্লিকেশান বেসড কোশ্চেন্স আসবে, যে এখানে পেডিগ্রি রিলেটেড কিছু কোশ্চেন্স আসবে, তোমাকে কোনো জেনারেশন বলে দেবে সেখান থেকে কি চেঞ্জেস হচ্ছে, কেন কোনটা অটোজোমাল রিসেসিভ, কোনটা ডমিনেন্ট, কোন কোন ডিসঅর্ডার, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম কেন হচ্ছে, তার এক্সপ্রেশনে তোমরা কি কি ক্যারিওটাইপিং পাচ্ছ, তার কি কি মানে ডিসঅর্ডারের কি কি এক্সপ্রেশনগুলো পাই। ঠিক আছে, এই সব কিছু তোমাদেরকে মনে রাখতে হবে। তার সাথেই ওখানে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সও চলে আসছে। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশনের প্রত্যেকটা পার্ট ধরে ধরে পড়তে হবে, কোথায় কোন এনজাইমটা কাজ করছে এবং প্রত্যেকটা এনজাইমের কি কাজ, কেন কাজ করছে, ওই লেভেলেই কেন শুরু হলো, একটা স্ট্যান্ড দিয়ে দেবে, তার কমপ্লিমেন্টারি কি হবে তোমাদের জানতে চাইতে পারে, কোথায় রেপ্লিকেশন ফর্ম করছে, কেন ওই পোর্শনে ফর্ম করছে, সব কনসেপচুয়াল কোশ্চেন্স কিন্তু আসবে এই পোর্শন থেকে। ইভলিউশনেও হার্ডি, উইনবার্গ ইকুইলিব্রিয়াম, তারপরে তোমাদের বিভিন্ন রকমের যে ওই যে স্টেবিলাইজড, তারপর ডিসপারসিভ, এই যে চেঞ্জেসগুলো হচ্ছে, মানে ধরো ইভলিউশনের যে চেঞ্জেসগুলো সেটার উপর বেস করেও কিন্তু ম্যাথামেটিক্সও আসে। তো সেই জন্য এই জেনেটিক্স আর ইভলিউশন শুধু লাইন বাই লাইন পড়ার জায়গা নয়, এখানে আমি এটাও বলছি যে কোনটা কিভাবে পড়বে। হিউম্যান ফিজিওলজির পোর্শনটা যেমন খুব পড়তে হবে এবং খুব পড়লে তোমরা অ্যান্সার কিন্তু করতে পারবে, কিন্তু জেনেটিক্স আর ইভলিউশন এমন একটা জায়গা যেখানে পড়তে হবে, কিন্তু পড়ার সাথে সাথে সাইমালটেনিয়াসলি যদি কোশ্চেন অ্যান্সার সলভ না করো তাহলে পড়ে তোমাদের কী বোধগম্য হয়েছে তোমরা বুঝে উঠতে পারবে না। এটা খুব একটা প্র্যাকটিস বেসড জোন। ঠিক আছে, তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং এতক্ষণ পর্যন্ত আমি যা যা বলে গেলাম তাতে দেখো তোমাদের ম্যাক্সিমাম 160 to 190 মার্কস কিন্তু সিকিওর হওয়ার জায়গা হয়ে গেল। ঠিক, তোমরা পার্সেন্টেজটা দেখলেই বুঝতে পারছো। তাহলে চ্যাপ্টার তোমাদের 14টা, কেন কি দেখো হিউম্যান ফিজিওলজির থেকে 7খানা, আর এখানে অর্গানিজমসের এখানে 4টে, আর এদিকে 3টে, তো পাচ্ছ হচ্ছে তোমরা জেনেটিক্স আর ইভলিউশন পোর্শনে। তাহলে 14খানা চ্যাপ্টার, মানে হাফও প্রায় হচ্ছে না, তো সেই 14খানা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমরা যদি স্টাডি করো, খুব ভালো করে গ্রিপে নিয়ে চলে আসো, তাহলে সেখান থেকে 160 to 190 মার্কস কিন্তু তোমরা ক্যারি করে ফেলতে পারবে। তো আশা করি এই ব্যাপারটাকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই কনসেপ্টের বা এই পোর্শনের অ্যান্সার্সগুলো কিন্তু যেন আমার একটাও না বাদ যায়। ক্লিয়ার হলো? এরপরে দেখো যেগুলো বাকি থেকে গেল, সেই বাকি থেকে যাওয়া চ্যাপ্টারের মধ্যে আমি একটা জায়গায় ফোকাস এক্ষুনি করব, যেটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। এই যে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান যে পোর্শনটা পাচ্ছি, এখানে তোমরা একটু যদি নিজেরাই খেয়াল করে দেখো কোশ্চেন্স পেপারগুলো, তাহলে আশা করি আমার কথাটা তোমরা ঠিক যে সেটা বুঝতে পারবে। বায়োটেক এবং অ্যাপ্লিকেশানের কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার্সের, মানে 2013, 14, 15 এরকম সময়ে যদি দেখো, মানে 13, 14, 15, 16 এই সময় একটু কমই আসতো পার্সেন্টেজটা, তাই অনেক কম রাখা হয়েছে। কিন্তু হঠাৎ জানি না কেন মনে হচ্ছে যে দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট 2-3টে ইয়ারে যদি তোমরা স্টাডি করে দেখো, খুব ভালো করে মাথা খাটিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে জেনেটিক্সের যে পোর্শনটা, বিশেষ করে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স পোর্শনটার সাথে বায়োটেকের কিন্তু অনেকটা লিঙ্কড আছে, এবং সেখানে ওই মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের যে কোশ্চেন্সগুলো আসছে দেখা যাচ্ছে যে সেটার সাথে
বায়োটেকের কিছু কোশ্চেন্সের মার্জ, মানে এমন কোশ্চেন্স আসছে যেখানে আমরা বায়োটেকটাকেও জানি, মানে ওটাকেও পড়েছি, ওই চ্যাপ্টার্সগুলোকেও ভালো করে পড়েছি, তার সাথে সাথে আমি জেনেটিক্সের ওই মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারটাও ভালোভাবে পড়েছি, তবে গিয়ে আমি কারেক্ট অ্যান্সারটা করতে পারছি। তো এরকম মার্জড কোশ্চেন্স একটা দুটো থাকছে, এবং ইটসেলফ বায়োটেক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান থেকে কিছু কোশ্চেন্স আসছে। তো তার জন্য কিন্তু পার্সেন্টেজটা লাস্ট একটা দুটো বছরে দেখা যাচ্ছে আগে যতটাও বা কম আসতো তার থেকে একটু বেশি মার্কসের কোশ্চেন্স কিন্তু বায়োটেক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান থেকে আসছে, এবং এই চ্যাপ্টারটাও খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং পুরোপুরি বোঝার চ্যাপ্টার। তো আশা করি তাহলে এখান থেকেও বুঝতে পারলে যে কি করব বা কিভাবে পড়ব। নেক্সট দেখো তাহলে আর কি কি চ্যাপ্টার থাকছে না, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এই যে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারের চ্যাপ্টারটা দেখছো, এখান থেকে তো বারবারই তোমাদেরকে বিভিন্ন ক্লোনিংয়ের কোশ্চেন্স চলে আসছে, ক্লোনিংয়ের কনসেপ্ট থেকে কোশ্চেন চাইছে, তোমাদের দুটো ক্রস করিয়ে দিল, সেখানে আছে আউট ক্রসিং, ইনব্রিডিং, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন্স চলে আসে যেগুলো তোমরা খুবই গুলিয়ে ফেলো। তো সেই আউট ক্রসিং, ইনব্রিডিং এই টাইপের যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে পড়ো, ভালো করে পড়ো, এনসিইআরটি থেকেই পড়ো, অবশ্যই এনসিইআরটি থেকে পড়ো। এনসিইআরটির লাইনগুলো যেভাবে বলেছে সেটাকে বুঝতে হবে আমাদেরকে আলটিমেটলি। তো এটা পড়তে হবে, ময়েট পড়তে হবে, ঠিক আছে, বিভিন্ন রকমের প্ল্যান্টস এবং অ্যানিমেলসের যে ক্লোনিং বা তার থেকে যে মডার্ন কী ওই তোমার ধরো গোল্ডেন রাইস বা এই যে অ্যাপ্লিকেশানের যে পার্টসগুলো আছে খুব ভালো করে কিন্তু পড়তে হবে, ওগুলো থেকে বিভিন্ন ইয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন্স আসছে। এটা হলো। তারপরে তাহলে চলে আসছি যেটা এই ইকোলজি আর এনভায়রনমেন্ট। এটা এমন একটা চ্যাপ্টার, ইকোলজি আর এনভায়রনমেন্টের উপরে আমাদের পলিউশন থেকে দেখবে খুব বেশি কোশ্চেন্স মানে নিটে আমরা সেরকম পাই না। ইকোলজি এনভায়রনমেন্টের কোশ্চেন্স যেগুলো থাকে ওই সিবলিং স্পিসিস থাকছে, তারপরে বলতে পারো তোমরা বিভিন্ন রকমের সিলেকশন থেকে কোশ্চেন্স থাকবে, দুটো হ্যাবিটেট আর নিশ খুব ইম্পর্টেন্ট, আমার অবশ্যই এখানে ভিডিও আছে, কারোর প্রবলেম থাকলে তোমরা প্লেলিস্ট চেক করে নিতে পারো। তো সেই হ্যাবিটেট এবং নিশ থেকে কোশ্চেন্স থাকছে, বিভিন্ন রকমের মিমিক্রি থেকে কোশ্চেন্স থাকছে, তার সাথে সাথে যেটা হয় না তোমার মুভমেন্টগুলো একটুখানি দেখে রাখবে। আর একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে পাইরেসি, ওই বায়োপাইরেসির যে পোর্শনসগুলো ওগুলোর থেকে কোশ্চেন্স আসে। আর কোশ্চেন্স আসে সেটা হচ্ছে কিছু মানে ইয়ারগুলো, ঠিক আছে, ডিফারেন্ট, তোমরা জানো ওজোন হোল, তারপরে এই যে অ্যাওয়ারনেস রিলেটেড মানে বিভিন্ন রকমের পলিউশনের যে অ্যাওয়ারনেস রিলেটেড বিভিন্ন রকম যে সামিটগুলো হয়েছিল, তো সেগুলো কোথায় হয়েছে, কোন ইয়ারে হয়েছে, কোনটার মেন মোটো কী ছিল, মানে কিসের উপর উদ্দেশ্য করে সেটা অর্গানাইজেশন কাজ করেছে, সেই জিনিসগুলোর ইয়ার এবং কোথায় হয়েছে, তো এই জিনিসগুলোকে পড়তে হয়। তো এই ব্যাপারগুলোকে একটুখানি কিন্তু তোমরা মানে কিছুটা তোমরা বলতে পারো এটা একটা জেনারেল নলেজের মতন, কিন্তু এইখানে একটা দুটো কিন্তু ওই ম্যাচ দ্য কলমও চলে আসে। তো সেই জন্য এই পোর্শনটাকে ওইভাবে একটুখানি কিন্তু দেখে রাখতে পারো। তো এটা তাহলে কমপ্লিট হলো। তারপর কি পড়ে থাকছে রিপ্রোডাকশান। রিপ্রোডাকশানের যে ব্যাপারটা সেখানে কিন্তু মেন রিপ্রোডাকশানের যেখান থেকে কোশ্চেন্স আসে ওই প্লাসেন্টেশন ফর্মেশন মানে ফার্টিলাইজেশন, তারপরে ধরো পোস্ট ফার্টিলাইজেশনের যে চেঞ্জেসগুলো, চাইল্ড বার্থ এবং অবশ্যই মেনস্ট্রুয়াল সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল সাইকেলের যে মানে হরমোনাল এক্সচেঞ্জেসগুলো, ঠিক আছে, গ্রাফিয়ান ফলিকল, তারপরে ধরো যে রাপচার হয়ে যাচ্ছে সেখান থেকে ধরো কি হরমোনসগুলো রিলিজ হচ্ছে, ওভিউলেশনের টাইম পিরিয়ড, এই সব জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্রাফিয়ান, তারপরে সেখান মানে কোন পোর্শন থেকে কি হরমোন মানে পিটুইটারি কি হরমোন সিক্রেট করছে, ওভারি থেকে ইউটেরাস থেকে যে হরমোনের রেগুলেশনসগুলো আছে সেগুলোকে ভালো করে পড়তে হবে। ফার্টিলাইজেশন এবং যেখানে নাকি এমব্রায়োজেনেসিস মানে ধরো ওই মানে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা কোন স্টেজে কি করা হচ্ছে, তারপরে যেখানে হচ্ছে আইভিএফের বিভিন্ন প্রসিডিওর যেগুলো তোমরা পড়েছো, আইভিএফের যে প্রসিডিওরগুলো জেডআইএফটি এই যে জিনিসগুলো আছে ওগুলোকে খুব ভালো করে পড়তে হবে। এবং এই কন্ট্রাসেপটিভ পিলের যে কনসেপ্টসগুলো কোনটাতে কোন হরমোন ইউজ করা হয় বা কপারটি লুপ, এই যে জিনিসগুলোর উপর বেস করে ওদের টাইপসগুলো কি নেমিংগুলো রয়েছে, এনসিইআরটির থেকে এক্সাম্পলসগুলো তুলে কোশ্চেন্স থাকবে। তাই এনসিইআরটির এক্সাম্পলসগুলো এগুলোর উপর বেস করে কিন্তু পড়তে হবে। আর ফার্স্টের দিকে তোমরা মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাও একটু দেখে রেখো, সেমিনিফেরাস টিউবিউলস বা সার্টোলি সেলস এই যে জিনিসগুলো থাকছে সেখান থেকেও কিছু এদিক ওদিক ঘুরিয়ে কোশ্চেন্স থাকছে। তো যদি কারোর সমস্যা থাকে এগুলোর উপর আমার ফুল ভিডিও হিউম্যান রিপ্রোডাকশানের রয়েছে, তো তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, সেখান থেকে
দেখতে পাবে। তো এইটা গেল তাহলে এই পোর্শনটা, 12টা মোটামুটি কমপ্লিট। হিউম্যান ফিজিওলজি বললাম। প্ল্যান্ট ফিজিওলজি থেকে মেন তোমাদের যেগুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি C3 সাইকেল, C4 সাইকেল, ক্যাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, একদম মানে প্রথমেই এই নামগুলো। প্ল্যান্ট ফিজিওলজি দেখলেই ফটোসিনথেসিস ফার্স্ট মনে পড়ছে এবং সেখানে এই জিনিসগুলোকে তো অবশ্যই পড়তে হচ্ছে। তার ফটো রেসপিরেশন, ঠিক আছে, এর কনসেপ্টসগুলো এবং কোথায় কত এটিপি ইউজড হলো, কত এটিপি তৈরি হলো, NADPH2 যে ইউজেসগুলো, তার সাথে সাথে ধরো বলতে পারো ফার্স্ট মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাবসেপ্টর কে, C2 C3 C4 ক্যাম, সব পাথওয়েগুলোর জন্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কে, কেন C3 C4 বলছে, এই কনসেপ্টসগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এই জিনিসগুলোকে ভালো করে তোমাদের পড়তে হবে, এগুলো তো রয়েছে। হাইড্রোপনিক্স দেখবে, নাইট্রোজেন মেটাবলিজম খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন মেটাবলিজম থেকে তো কোশ্চেন্স আসবেই। নিভ জিন, নট জিনস, রাইজোবিয়াম, লেগ হিমোগ্লোবিন, অক্সিজেন স্ক্যাভেঞ্জার, এই টপিকগুলো, এই জিনিসগুলো যেন সবসময়, এই যে আমি নামগুলো বলছি আর তোমার জিনিসটা মনে পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা যেন থাকে, এভাবে এগুলোকে পড়তে হবে। তার সাথে অনেক সময় কি হয় না, কিছু ডেফিসিয়েন্সি ডিজিজ দিয়ে দেয়, ওই যে ক্যালসিয়াম, আয়রন, এই জিনিসগুলো কোনটা ডেফিসিয়েন্সিতে প্ল্যান্টের জন্য কী ডিসঅর্ডার হচ্ছে, তো এগুলো একটুখানি দেখতে হচ্ছে। তার আগে রয়েছে দেখো সেলের যে চ্যাপ্টারটা, তো সেল দ্য ইউনিট অফ লাইফের মধ্যে ডিফারেন্ট অর্গানেলসের একটুখানি মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সগুলো একটু দেখতে হবে, ফ্লুইড মোজাইক মডেল দেখতে হবে, আর হচ্ছে চলে যাবে হচ্ছে মিওসিস যে সেল ডিভিশনের প্রোফেজ 1, আর কিছু করো না করো, মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ 1-এর ওই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, কোথায় কী চেঞ্জেস হচ্ছে, কাজমা কোথায় ফর্ম হচ্ছে, ক্রসিং ওভার কোথায় হচ্ছে, সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স কোথায় তৈরি হচ্ছে, কোন টাইপের সেল ডিভিশনে ক্রোমাটিডের সেপারেশন হয়, কোন টাইপের সেল ডিভিশনে ক্রোমোজোমের সেপারেশন হয়, এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই একদম পুরোপুরি কনসেপ্ট মাথায় রাখবেই। নেক্সট চলে আসো, এখানে পড়ে থাকলো তাহলে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। এখানে কি বলবো, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলসের মধ্যে প্ল্যান্টের জন্য একটু রুটসের অ্যানাটমি, লিভসের অ্যানাটমি একটু দেখছি, NT এর পছন্দ, তো রুটস আর লিভসের অ্যানাটমিটা আর কিছু পড়ো না পড়ো একটু দেখেই নেবে, ইনফ্লোরেসেন্সটা একটু দেখবে, প্লাসেন্টেশন একটু দেখবে, এই জিনিসগুলোকে একটু দেখে রাখো। আর অ্যানিমেলসের জন্য এপিথেলিয়াল টিস্যুর যে টাইপসগুলো রয়েছে, এক্সাম্পলসগুলো কোথায় কি প্রেজেন্স আছে, এই তো এই জিনিসগুলোকে একটু দেখবে। তো আমার মনে হয় তো তাহলে তোমরা ওভারঅল কোনটার কি ইম্পর্টেন্স আছে তোমরা সেটা দেখো, দেখে নিতে পারছো, কোনটার পার্সেন্টেজ কীরকম ওয়েটেজ পাচ্ছ সেটা বুঝতে পারছো, এবং এটা বুঝতে পারছো যে কোন জায়গাগুলোকে আমাকে বেশি পড়তে হবে আর কোন জায়গাগুলোকে থিওরিটা পড়ার সাথে সাথে বেশি প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস বলে রাখি যে তোমাদের কিন্তু কিছু ম্যাথস আসে, হ্যাঁ ম্যাথস আসে, কীরকম বায়োলজিতেও ম্যাথস, কীরকম ব্যাপারটা, কী কী চ্যাপ্টার, সেল সাইকেল, সেল ডিভিশন যে পোর্শনটা আছে, এই মাইটোটিক সেল ডিভিশন হলো, তারপর কি তৈরি হলো, সি ভ্যালু, ঠিক আছে, ক্রোমাটিড ক্রোমোজোমের নাম্বার কি চেঞ্জ হবে, এরকমের উপর বেস করে কিছু কোশ্চেন্স আসে। দেখবে আমি যখন সেল সাইকেল সেল ডিভিশন পড়িয়েছি একটা দুটো কনসেপ্টের কোশ্চেন্সে ম্যাথস আমি করিয়ে রেখেছি, তো সেগুলো দেখতে পারো। ইভেন আমি নিটের যে কোশ্চেন্সগুলো ডিসকাস করছি তার যে প্লেলিস্ট আছে সেখানেও কয়েকটা ম্যাথস আমি দিয়ে রেখেছি, সেগুলো দেখতে পারো। তো সেল সাইকেল সেল ডিভিশনের মধ্যে থেকে কোশ্চেন্স আসবে। আর হচ্ছে প্ল্যান্টের যে অ্যাঞ্জিওস্পার্ম আছে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেখানে নাকি ওই ক্লাসিফিকেশানটা পড়বে দেখবে ক্লাসিফিকেশানে মেনলি জিমনোস্পার্ম, টেরিডোফাইট থেকে কোশ্চেন্স চলে আসে। কেন না, অ্যাঞ্জিওস্পার্মটাকে ওরা বাদ রেখে দেয় ওই 12-এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস যখন দেবে, তো সেখান থেকে যা যা ইচ্ছা ওদের ফ্লাওয়ারিং প্ল্যান্টসের জন্য মানে অ্যাঞ্জিওস্পার্মের জন্য দেওয়ার, সেগুলো সব মনোবাসনা পূর্ণ করে নেয় হলো এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস পোর্শনে দিয়ে। আর যেটা নাকি ওই ক্লাসিফিকেশানে যেটুকু দেওয়ার ইচ্ছা তাই সেটাকে দেয় হচ্ছে ওই মোটামুটি বলতে পারো জিমনোস্পার্ম আর টেরিডোফাইট, ব্রায়োফাইট থেকে মিলিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কি বললাম। তো এই হচ্ছে ব্যাপারটা। আর কি না, আরও কিসের ম্যাথামেটিক্যাল কোশ্চেন্স আসে বললাম, সেল ডিভিশন থেকে আসবে। আর এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে তোমাকে জাইগোট ফর্মেশন হতে হবে, তো কত নাম্বারের সিট তৈরি হবে বলে দিয়েছে, তো সেই নাম্বার অফ সিট তৈরি করার জন্য কটা মাইটোটিক ডিভিশন মানে লাগবে, কি কটা মিওটিক ডিভিশন লাগবে, এই টাইপের বিভিন্ন রকমের কোশ্চেন্স কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়।
তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, ম্যাথামেটিক্যাল জিনিস। আর হচ্ছে রিপ্রোডাকশানের জন্য এই জিনিসগুলো বললাম ফ্লাওয়ারিং প্ল্যান্টসের। আচ্ছা, মাইটোটিক মিওসিসে কটা করে সেল তৈরি হবে, ক্রোমোজোমাল নাম্বারের চেঞ্জেসের ম্যাথস দেখবে। আর হচ্ছে ইভলিউশন, আর হচ্ছে তোমার ইভলিউশনের চ্যাপ্টারটা থেকে কীরকম ম্যাথস দেবে, হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম থেকে ম্যাথস থাকবে, যেখানে নাকি ফ্রিকোয়েন্সিগুলো, বিভিন্ন অ্যালিলিক ফ্রিকোয়েন্সিগুলো তোমাকে বার করতে হবে, তো সেখান থেকে ম্যাথস থাকবে। আর ম্যাথস থাকে হচ্ছে ডিসপারসিভ, স্টেবিলাইজড, এরকম যে সিলেকশানগুলো তোমরা পড়েছো ইভলিউশনেরই একটা চ্যাপ্টারে পাবে, ওই স্টেবিলাইজড চেঞ্জ, যে ডিসপারসিভ, এইরকম যে চ্যাপ্টার মানে ইভলিউশন সিলেকশানের যে প্রসিডিওরগুলো রয়েছে সেইগুলোর তো গ্রাফ এনসিইআরটিতে পাবে। তো গ্রাফটা তো পড়ে বুঝলে, এই গ্রাফ থেকেও তুলে প্রশ্ন আসছে যে গ্রাফটা দিয়ে দিল বা স্টেটমেন্ট দিয়ে দিল, সেটা থেকে কারেক্ট স্টেটমেন্ট খুঁজে অ্যান্সার করছো। ইভেন একটা ইয়ার আমার মনে হচ্ছে 2018 বা 19-এ তোমরা কোশ্চেনটা পাবে, 18-এ বা 19, এই দুটোর মধ্যে কোনো একটা ইয়ারে এই কোশ্চেন্সটা এসেছে। তো মোস্ট প্রবাবলি 2019-এ হবে। তো সেখানে কি হচ্ছে দেখা গেছে ওটার উপর বেস করে কিন্তু নিচে একটা কোশ্চেন্সও করা হয়েছিল। তো তাই জন্য আমরা ইভলিউশন থেকে হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম প্লাস ওই পোর্শনগুলো থেকে ওই সিলেকশনের যে প্রসিডিওরগুলো দেখছি ওগুলোর থেকেও কিন্তু ম্যাথস তোমাদের অবশ্যই করতে হবে। তো আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারলে যে কোন চ্যাপ্টারসগুলোর উপর আমাদের বেশি করে নজর দিতে হবে, তাহলে আমরা অল্প চ্যাপ্টার পড়ে ভালোভাবে পড়ে ম্যাক্সিমাম স্কোর ওখান থেকেই তুলে আনতে পারবো। তার সাথে সাথে কোনগুলোকে আমার প্র্যাকটিসের উপর জোর দিতে হবে, কোন চ্যাপ্টারগুলোর উপর আমাদের ম্যাথস ও ইভেন বায়োলজির জন্য প্র্যাকটিস করতে হবে, এগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। তারপর সবার শেষে বলছি যে এই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আমি বললাম, মানে এই যে 14টা চ্যাপ্টার, তার সাথে আরেকটা যে চ্যাপ্টার বায়োটেক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন যেটা বললাম, এই চ্যাপ্টারগুলো সম্পর্কে কারোর যদি কোনো প্রবলেম থাকে, তোমরা ক্লাস চাও, তো তোমরা আমাকে এই মান্থের আর 4-5 দিনের মধ্যে তোমরা টেলিগ্রামে অ্যাড হয়ে কন্ট্যাক্ট করতে পারো। শুধুমাত্র এই মোস্ট ইম্পর্টেন্ট ইউনিটসগুলোর উপর বেস করে আমি সেপারেটলি একটা ক্লাস অ্যারেঞ্জ করছি, এবং যারা পার্সোনালি ক্লাস করতে চাইছো লাইভ ক্লাস, তাদের জন্য বলছি। তো তোমরা তাহলে টেলিগ্রামে অ্যাড হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের তাহলে সেই ক্লাসটা আমি নেক্সট উইক থেকে স্টার্ট করব। তো ভিডিওটা দেখো, আরও যদি কারোর এই রিলেটেড কিছু জানার থাকে তো তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি রিপ্লাই করব। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।